দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলে বাংলাদেশের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না মত বিশ্লেষকদের। অতি বিপ্লবী চেতনা দিয়ে সমাজে অস্থিরতা তৈরি ও হঠকারিতা করা যাবে না, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। বিগত নির্বাচনগুলোয় শপথ ভেঙেছে ইসি, অপরাধের প্রমাণ পেলে বিচারের সুপারিশ করা হয়েছে জানালেন ডক্টর বদিউল। গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজিরে সাভানা ইকো রিসোর্টে অভিযান চালাচ্ছে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। সরে গেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল সহ অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের পর পাঠানো হবে নিজ দেশে। এর আগে অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ শুরু হলো। যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তোলার কথাও বলেন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ, ভারত, কানাডা, জার্মানি, জাপান, ইউক্রেন, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শপথ নিয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে বসলেন ক্ষমতার মসনদে। শপথ নেওয়ার পরই জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা বাতিল করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি। এমনকি ক্যাপিটল হিল দাঙ্গায় গ্রেপ্তার ১৫০০ জন সমর্থককে কারামুক্তি দিতে সই করেছেন ট্রাম্প। জো বাইডেন আমলের প্রায় ৮০টি নির্বাহী আদেশ বাতিল করছি। সেগুলো ছিল অনেক বেশি উগ্র এবং ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্র বাইডেন আমলে ইতিহাসের অন্যতম খারাপ প্রশাসন দেখেছে। সেখান থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্পের শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথের পর অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো, আবারও আমেরিকাকে মহান করে তোলা হবে। আপনারা আমেরিকার স্বর্ণযুগের সূচনা দেখতে পাচ্ছেন। আমরা যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রবাসী তাদের সেরা সময় পার করবে। ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়ে বলেছেন, দুই দেশ সহযোগিতার নতুন পথ অন্বেষণে একসাথে কাজ করবে। এছাড়া ভারত, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ইউক্রেন, জাপান, ব্রাজিল সহ প্রভাবশালী দেশের নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় মেয়াদে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অভিবাসনের পাশাপাশি বিশ্বের যুদ্ধবিগ্রহ নিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ট্রাম্প প্রশাসনকে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের সাথে সম্পর্কে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে পরিবর্তন হবে বলে যারা ভাবছেন, তারা বাস্তব চিন্তা করছেন না বলে অভিমত তাদের। বরং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবেন বলে মনে করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। তবে অভিবাসীদের জন্য সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা সেখানকার বাংলাদেশি প্রবাসীদের। যুক্তরাষ্ট্র ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তিনি জয়ী হওয়ার পর থেকেই জল্পনা কল্পনা শুরু হয়েছে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে। কারণ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ট্রাম্পের মন্তব্য, ট্রাম্প প্রশাসন ও ভারতের সম্পর্ক এবং ট্রাম্পকে নিয়ে ডক্টর ইউনূসের আগেকার সমালোচনা সহ নানা কারণে বাংলাদেশ মার্কিন সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে আলোচনা রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেও বাংলাদেশ বিষয়ে দেশটির পররাষ্ট্রনীতিতে তেমন পরিবর্তন আসবে না। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন, অর্থনীতিকে স্থিতিশীল করা, দায়িত্বশীল একটা প্রতিবেশী হিসাবে বা আমাদের অংশীদাররা যারা আছেন আন্তর্জাতিক পর্যায়ে তাদের সাথে সাবলীল সম্পর্ক বজায় রাখা, এই বিষয়গুলোতে বোধহয় ট্রাম্প প্রশাসনের কোনো আপত্তি থাকবার কোনো কারণ দেখি না।
এবং সেই প্রেক্ষাপটে আমার ধারণা সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন যেরকম আছে, ট্রাম্প প্রশাসন আসলেও এইরকমই থাকবে। যারা মনে করেন যে ট্রাম্প প্রশাসন আসলে বাংলাদেশে পরিবর্তন হবে, তারা বোধহয় আমার ধারণা বাংলাদেশের বাস্তবতার বাইরে গিয়ে হয়তো সেটা ভেবে থাকলেও থাকতে পারেন। দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী বিষয়ে নির্বাহী আদেশে সই করায় আতঙ্কে কোনো কোনো প্রবাসী, তবে অন্যরা আবার আশার কথাও বলছেন। অনেক জটিল করে ফেলবে। সাধারণ একজন ইমিগ্রেন্ট অথবা সিটিজেন আগে যেরকম তাদের দেশের নাগরিকদের আনতে পারতো, সেটা আনাটা খুব দুর্বিষহ হয়ে দাঁড়াবে। বাংলাদেশি যারা আমরা আমেরিকায় আছি তাদের ক্ষেত্রে তেমন কোনো বড় প্রভাব পড়বে তা না, আমরা তো আমেরিকাতেই আছি। তার নির্বাচন ইসরায়েল ছিল সেদিন বিজনেসম্যান, সে আমেরিকার জন্য খুবই ভালো। দুদেশের নতুন প্রশাসনের অধীনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা সবার। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জেতার পরই নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কি হবে প্রবাসীদের, বাংলাদেশি সহ যে সমস্ত প্রবাসীরা রয়েছেন তাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে, সেটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা। তবে বাংলাদেশি প্রবাসীরা মনে করছেন তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। ইবরুল কায়েস, বাংলা ভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, কোনো হঠকারিতা করা ঠিক হবে না। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজ যেভাবে চায় রাজনীতিবিদ সেভাবে তৈরি হয়। দীর্ঘদিন সংগ্রাম করে সফলতা অর্জনের পর যে অস্থিরতা চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই সরকারের ভুল ত্রুটি থাকবেই, নানা দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চলছে। অভিযোগ করেন, দেশকে একটি জঞ্জালে পরিণত করেছে ফ্যাসিস্ট সরকার, ঘুষ দুর্নীতি সব জায়গায়। এই অবস্থা থেকে রাতারাতি উন্নতি হবে না, ধৈর্য ধরতে হবে। সম্ভাবনা তৈরি হয়েছে, সংস্কার প্রস্তাব আসছে, সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হবে। মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে। তিনি আশা করেন প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা সব সময় বেশি থাকে। অনেক 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 সমস্যা, তার প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা এটা আপনার একদম শেষ, ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় না। আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একেবারে ইউনিভার্সিটি, সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান, এটা ঠিক বলে বোঝানো যাবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নাগরিকদের খুন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, দেশের মানুষ চায় না তারা ক্ষমতায় আসুক। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়ে বদিউল আলম মজুমদার আরও জানান, গেল 3 নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, শপথ ভঙ্গ করেছে। তদন্ত করে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার করার সুপারিশ করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। নির্বাচন ব্যবস্থা সংস্কারে দেয়া প্রস্তাব ও তা বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে আলোচনার আয়োজন করে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন RFED। অনুষ্ঠানে প্রধান আলোচক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচন অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব করা হয়েছে। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায়। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি, আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি। তিনি আরো বলেন, যারা অপরাধ করে শাস্তি পেয়েছে তাদের নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার সুপারিশ করা হয়েছে। সরকার সেটি গ্রহণ করবে বলে আশা তার। ফেরারি আসামি যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিচারিত হয়, এটা আমরা চেষ্টা করেছি। নির্বাচন ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে এবং এর মাধ্যমে যদি
আমরা তো আশা করি যে এর মাধ্যমে পুনরাবৃত্তি না হওয়ারই সম্ভাবনা। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার জানান, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কিনা সেটি দেখার বিষয় নির্বাচন কমিশনের। প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি, কারণ অধিকাংশ জনগণে চায় না। সিদ্ধান্ত কারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করতে পারবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন বদিউল আলম মজুমদার। গণতান্ত্রিক ব্যবস্থাটাও কার্যকর করার পথ সুগম হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক মোহাম্মদ তারিক ইকবার ও ওয়াকিল আহমেদের নেতৃত্বে 15 সদস্যের টিম ওই অভিযান পরিচালনা করছে। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে 621 বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বিনিয়োগের নথি, আয় ব্যয়ের হিসাবপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যাবতীয় তথ্য উপাত্ত যাচাই করবে সিআইসি টিম। গত 8 মে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের মাছ গভীর রাতে চুরির সময় 600 কেজি জব্দ করা হয়। এরপরই আদালতের নির্দেশনায় বেনজিরের জব্দ করা সম্পত্তির রিসিভার নিয়োগ করা হয়। আদালতের নির্দেশনায় গত 13 জুন থেকে পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সার্বিক তদারকি করছেন জেলা প্রশাসক ও গোপালগঞ্জ দুদকের 6 সদস্যের তদারকি কমিটি। দর্শক, গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্টে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অভিযানের খবর সংগ্রহে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, এনবিআর এর অভিযানের কি খবর আছে আপনার কাছে জানাবেন। আপনি এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে এনবিআর অর্থাৎ সিআই এনবিআর যে ইন্টেলিজেন্স যে উইংসটি আছেন তারা আজকে যেই আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বা পুলিশের আইজিপি বেনজির আহমেদ তার যে রিসোর্ট সেই রিসোর্টে অভিযান চালিয়ে তারা নথিপত্র জব্দ করেছে। এই রিসোর্টটি কিভাবে করেছে, কত হাজার কোটি টাকা খরচ হয়েছে, কটেজগুলোতে কত টাকা খরচ হয়েছে, কিভাবে করা হয়েছে, ব্যাড ট্যাক্স ঠিক মতো দিয়েছেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলন করছেন। আমরা সরাসরি সেখানে দিচ্ছি আপনাদেরকে। বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমাদের আয়কর আইনে যেই বিধান আছে, করফাকির তথ্য যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা একটা রিপোর্ট করে সেটা আমরা সংশ্লিষ্ট কর অফিসকে জানাবো। কর অফিস সেটার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আজকে আপনারা সকাল থেকে যে অভিযান চালিয়েছেন সেই অভিযানে কি কি পেয়েছেন একটু যদি আমাদেরকে বলেন। আপনারা কোন সূত্র ধরে এই অভিযানটা করেছেন, অভিযানে কি কি পেয়েছেন, পরবর্তী পদক্ষেপটা কি হবে? আমি যেটা আগেই বলেছি যে আমাদের কাছে প্রাথমিকভাবে কিছু তথ্য ইতিমধ্যে ছিল, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি। যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্সাক্ট ফিগারটা। এই বিষয়ে কি কোনো মামলা হবে কিনা? যেহেতু আপনারা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন, করফাকির অভিযোগ পেয়েছেন, তার বিরুদ্ধে মামলা হবে কিনা, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কিনা? এই বিধান তো অবশ্যই আমাদের আইনে আছে। এখন আমরা যখন তথ্য
দিয়ে এটা স্ট্যাবলিশ করে ফেলতে পারবো, তার পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী যদি প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। এই ধরনের তথ্য। ধন্যবাদ ফয়েজ। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে করে কম দামে পণ্য বিক্রির OMS কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ডক্টর সালেউদ্দিন জানান, কম মূল্যে কৃষি পণ্য বিক্রির বিশেষ OMS সুবিধাভোগী ছিল প্রায় 8 লাখ মানুষ। এই কার্যক্রমের মেয়াদ ডিসেম্বরে শেষ হয়েছে। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, সরবরাহের জটিলতায় চালের দাম কিছুটা বাড়লেও এখন সহনীয় পর্যায়ে রয়েছে। বাজারে ইউরিয়া সারের যেন কোনো সংকট তৈরি না হয় সেজন্য আমদানি অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। ভ্যাট ট্যাক্স বাড়ানো হলেও সার্বিকভাবে বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন অর্থ উপদেষ্টা। প্রায় 8 লক্ষের বেশি লোক কাভার করেছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, বাজারে মোটামুটি ব্যবসায় এসছে, অথবা এটাও একটা নিবে। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন অন্তর্বর্তী সরকার প্রশাসন, নির্বাচন, এনবিআর সহ কয়েকটি সংস্কার কমিশন গঠন করলেও ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা কাটাতে সে ধরনের পদক্ষেপ দেখছে না ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের পতনের সাথে তাদের সাজানো FBCCI, BGMEA নেতৃত্ব শূন্য হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে জোর দিয়ে দাবি তোলারও কেউ নেই। অর্থনীতির স্বার্থে এখনই আলাদা কমিশন গঠনের দাবি তাদের। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণের পথ তৈরি হয়। এরপর নির্বাচন কমিশন পুনর্গঠন, এনবিআর সংস্কার কমিশন সহ বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়। কিন্তু ব্যবসা বাণিজ্যে গতি আনতে ও প্রতিবন্ধকতা দূর করতে কমিশন গঠন হয়নি। যদিও আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘদিনের জঞ্জাল নিরসনে এখনই সবচেয়ে ভালো সময় দেখছেন বিশ্লেষকরা। বিজনেস গ্রুপগুলোর জন্য আলাদা সংস্কারের জন্য কোনো কমিশন করার উদ্যোগ আমরা এই সরকারের সময় দেখিনি, যেটা কিছুটা হলেও আমাদের কাছে মনে হয়েছে যে এই দিক থেকে একটা ঘাটতি থেকে যাবে। একটি রেগুলেটরি রিফর্মস কমিশন করা যেতে পারে। ব্যবসা সংক্রান্ত যে সমস্ত আইনগুলো রয়েছে, যেমন ব্যাংক কোম্পানি আইন অথবা কোম্পানি আইন অথবা লেনদেন সংক্রান্ত অন্যান্য আইন এবং ট্যাক্স ভ্যাট সংক্রান্ত আইন, এর অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের সম্মুখীন হন। এবং এই ধরনের আইনি সংস্কারগুলো যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ আকারে আসে, তাহলে এগুলো কিন্তু ধাপে ধাপে এই সরকার এবং পরবর্তী সরকার, নির্বাচিত সরকার এসে সেগুলো সমাধান করতে পারে। একটা ব্যবসা শুরু করতে গেলে 20 থেকে 22টা সার্টিফিকেট বা লাইসেন্সের প্রয়োজন হয়। ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের ব্যাপারটা নিয়ে আলোচনা বা এটা নিয়ে একটা সংস্কার কমিশন বা কমিটি হওয়া দরকার। এই সময় যদি কিছু পদক্ষেপ নেওয়া যায়, তাহলে অতীতে যে সমস্যাগুলি আমরা ফেস করেছি, মানে নানা রকমের সংকট, বিজনেস করতে গিয়ে যে নানা রকমের বাধা প্রতিবন্ধকতা, এগুলি যাতে দূর করা যায়। ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃত্ব শূন্যতার কারণে ব্যবসায়ীরা দাবি তুলে ধরতে পারছেন না। পূর্বতন সরকারের সঙ্গে অনেক বেশি সংশ্লিষ্টতা বা বেশি ঘেঁষা হওয়ার কারণে এই সরকার আসবার পরে ব্যবসায়ীদের ভিতরে এক ধরনের দ্বিধা কাজ করছে। বিভিন্নভাবে তারাও বিভিন্ন সমস্যার ভিতরে রয়েছে। ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় রেগুলেটর নিয়োগ করেছেন, সরকারের প্রতিনিধি দিয়েছেন, যেমন FBCCI-তে দেওয়া হয়েছে, BGMEA-তে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এই ধরনের প্রতিনিধিদের দায়িত্ব হবে দ্রুততর সময় যাতে নির্বাচনগুলো সম্পন্ন করা। নির্বাচনগুলো সম্পন্ন হলে এই অ্যাসোসিয়েশনগুলো যখন তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, এই প্রতিনিধিরাই সরকারের সঙ্গে ব্যবসার পরিবেশের ব্যাপারে আরও সক্রিয় আলোচনা যুক্ত হতে পারবেন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে BGME এবং FBCCI-এর মতো দুইটা বড় সংগঠনের নেতৃত্ব শূন্য অনেকটা এখন বলতে হয়, যার ফলে উদ্যোগের কিছুটা সেখানেও অভাব রয়েছে। বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগে আগ্রহ নিয়ে দেশে এলেও শেষ পর্যন্ত তাদের অভিজ্ঞতা সুখকর হয় না জানান সংশ্লিষ্টরা। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। মাঘের শীত দাপট দেখাচ্ছে উত্তরে। জবুথবু জনজীবন, হাড় কাঁপানো শীতে কাহিল দিন মজুর ও ছিন্নমূল মানুষ। কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে জেলার 16টি নদ নদী তীরবর্তী 4 শতাধিক চরের প্রায় 5.5 লাখের বেশি মানুষ কাজে যেতে না পারায় খেয়ে না খেয়ে দিন কাটছে দিনমজুর পরিবারগুলোর। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহ বইছে ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ঢেকেছে মাঠ ঘাট।
জনদুর্ভোগ চরমে, চুয়াডাঙ্গায়ও কমছে তাপমাত্রা, মাঘের শীতে জবুথবু জনজীবন, ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম, হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। আগামী 10 মার্চ থেকে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে শুরু হবে প্রথমবারের মতো ফেরি চলাচল। শুধু তাই নয়, দ্বীপটিতে শিগগিরই গ্যাস অনুসন্ধানের কাজও শুরু হবে। ফেরি নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব তথ্য জানান জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। এতে অবসান হবে যুগ যুগ ধরে চলা কয়েক লাখ মানুষের দুর্ভোগ, সূচনা হবে নতুন দিগন্তের। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো ফেরি যোগাযোগের আওতায় আসছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র পাড়ে চলছে ফেরি নির্মাণের কর্মযজ্ঞ। চলছে সমুদ্র পর্যন্ত সড়ক নির্মাণ, ড্রেজিং ও বেড়িবাঁধ তৈরির কাজও। আর এতে অবসান হবে দ্বীপটির কয়েক লাখ মানুষের 20 কিলোমিটার সমুদ্র পাড়ি দেওয়ার দুশ্চিন্তা ও দুর্ভোগ। রবিবার প্রকল্প এলাকায় নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির। জানান, আগামী মাসেই কাঙ্ক্ষিত এ ফেরি চলাচল শুরু হবে। বলেন, ভোলার মতো সন্দ্বীপেও গ্যাস পাওয়া যায় কিনা তা শিগগিরই অনুসন্ধান কাজ শুরু হবে। সন্দ্বীপেরটাকে আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতেছি। এরপরে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা, আমরা যেমন ভোলাতে ব্রিজের চিন্তা করতেছি। তারপরে ওই যে সন্দ্বীপের ব্যাপারও এইটা কতটা হয় এটা দেখে পরে হয়তো একটা সড়ক যোগাযোগেরও আমরা চিন্তা করব। তো এই জন্য এই সরকারের একটা প্রধান হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় না সেসব জায়গায় পৌঁছে দেওয়া। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। মার্চের 10 তারিখে আমরা টাইম সেট করেছি, ইনশাআল্লাহ এটাকে চালু হবে। বাংলাদেশ সেনাবাহিনী এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত হতে পারে আমরা গর্বিত, এবং দিনে রাতে যেভাবে পরিশ্রম করে হোক আমরা এটা লাইনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু হলে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করে দ্বীপের কয়েক লাখ মানুষ। যোগাযোগের ক্ষেত্রে যে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধিত হতে যাচ্ছে, এতে করে সন্দ্বীপবাসী উপকৃত হবে। আমাদের একটা নগরী, যে নগরীর মাধ্যমে সন্দ্বীপের চারিটা জিনিস এখানে পর্যটন নগরী এটা হবে ইনশাল্লাহ, শিল্প নগরী হবে ইনশাল্লাহ। উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দিতে সক্ষম এমন ফেরি এই রুটের জন্য তৈরি হচ্ছে। ভবিষ্যতে সন্দ্বীপে ফেরির পাশাপাশি সড়ক নির্মাণ করা যায় কিনা তাও ভাবছে সরকার। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ইন্টার্ন ভাতা বৃদ্ধির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে এই অবস্থান কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা 15,000-এর উপরে হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে 9,000 টাকা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দেওয়া হলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দায়িত্ব নিয়ে বাইডেনের 78টি নির্বাহী আদেশের বাতিল ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না মত বিশ্লেষকদের। অতি বিপ্লবী চিন্তা দিয়ে সমাজে অস্থিরতা তৈরি ও হঠকারিতা করা যাবে না, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। বিগত নির্বাচনগুলোয় শপথ ভেঙেছে ইসি। অপরাধের প্রমাণ পেলে বিচারের সুপারিশ করা হয়েছে, জানালেন ডক্টর বদিউল। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের সাভানা ইকো রিসোর্টে অভিযান চালাচ্ছে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।